জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসা অনুষ্ঠানে আজকে আমি পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। নমস্কার, আমি সুভদ্রা। দিদি, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি বড়নগর থেকে। আপনাকে স্বাগত আমাদের চ্যানেল ভিশনের পর্দায়। আশা করি আপনি খুব ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি। আর দিদি কিন্তু ভীষণ ভালো আবৃত্তি পাঠও করেন, গল্পও বলেন। তাহলে প্রথমে আজকে আমরা কি শুনবো? আজকে একটা গদ্য কবিতা শুনবো প্রথমেই। এক গৃহবধূর ডায়েরি থেকে, কলমে স্বপ্না ভট্টাচার্য। আমি কোনোদিন সূর্যোদয় দেখিনি, অথচ বারবার উঠেছি সূর্য ওঠার আগে। তারপর স্নান সেরে চা তৈরি করে খবরের কাগজের সাথে অপেক্ষা তোমার ওঠার। একে একে তোমার ব্রেকফাস্ট, তোমার লাঞ্চ প্যাক করা, চা চা পড়বে। শার্ট থেকে রুমাল পর্যন্ত গুছিয়ে রাখা খাটের উপর। চেনা ঝক, চেনা ছন্দে কাটে সেই ভোর থেকে গভীর রাত্রি। তোমরা তো গৃহকর্ম নিপুণা ঘরোয়া মেয়ে চেয়েছিলে। সারাদিনে তোমার সঙ্গে আমার একটাও কথা হয় না কখনো। তোমার সময় দখল করে রাখে ল্যাপটপ, খবরের কাগজ, মুঠোফোন। আমি অপেক্ষামান সবার শেষে, যে অপেক্ষা কখনো ফুরোয় না। তোমার জগতে আমি কোথাও নেই, আমার জগৎ শুধু তুমিময়। কখনো রাতের অন্ধকারে আমাকে প্রেমহীন পান করো আশ্লেষে। দীর্ঘ 5 বছর পর আজ আমি প্রথম প্রশ্ন করলাম তোমাকে, আমি কি তোমার কোথাও নেই? দ্বিধাহীন উত্তর, না। এই যে আমি আমার আহ্নিক গতি লিখে দিয়েছি তোমাকে, তার কি কোনো মূল্য নেই? এ তো কিনতেও পাওয়া যায়। স্তব্ধ রইলাম দাঁড়িয়ে। সকালে বাড়ি থেকে বেরিয়ে অফিস না ঢোকা পর্যন্ত আমার যে উদ্বেগ, কিনতে পাওয়া যায়। রাতে না ফেরা পর্যন্ত আমার উৎকণ্ঠা, কিনতে পাওয়া যায়। রান্না ভালো না হলে তোমার খাওয়া হয় না ঠিক মতো, অপরাধ বোধ, কিনতে পাওয়া যায়। সূর্যোদয়ের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে তোমার মুখ চেয়ে থাকা নির্নিমেষ, তাও কিনতে পাওয়া যায়। সরকারি উচ্চপদস্থ শুভময়ের কোলে খোলা মল্লিকার ডায়েরির শেষ পাতা। আজ মল্লিকার প্রথম মৃত্যুবার্ষিকী। যেরকম একটি হৃদয়স্পর্শী লেখা, সেরকমই দিদি সুন্দর করে পাঠ করলেন। কবে থেকে এই চর্চা চলছে? আমি ছোটবেলা থেকেই মোটামুটি এটার মধ্যে দিয়েই চলছি। আচ্ছা। বাবার হাতে প্রথম হাতে খড়ি, তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ। তারপরে মাঝের কিছু বছর বন্ধ ছিল, তারপর উর্মিলা বসুর কাছে আমি জয়েন করেছিলাম, সেটাও খুব একটা কন্টিনিউ আমি করতে পারিনি। তারপর বড়নগরে স্মৃতিনাট্য বলে সন্দীপ দাস এর কাছে নাটকে আবার প্রথম আবার, মানে যে জিনিসটার প্রতি ভালোবাসা আছে সেটা কোথাও গিয়ে যেন থেমে থাকতে চায় না, থেমে থাকতে চায়। মনের মধ্যে যদি কোনো জিনিসটা থেকে যায়, আমার মনে হয় সেটা রেশ মনে হয় চলতেই থাকে। সে কোনো বাধাকেই বাধা বলে মনে হয় না। গল্প তো আরো করবো, পরে কি শুনছি? পরে একটা মজার গল্প, সুকুমার রায়ের লেখা, রাগের ওষুধ। রাগের ওষুধ। কেদারবাবু বদরাগী লোক। যখন রেগে বসেন কোনো কাণ্ডজ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা হারি কেন? কেদার বাবু বললেন, আরে মশাই বলবেন না, আমার সেই রূপ বাঁধানো হুঁকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙে গেল, এর মানে কি? কেদার বাবু বললেন, খামোখা ভাঙতে যাবে কেন? কথাটা তো শুনুন। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলায় উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো। এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আচ্ছা,
আপনি বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান। মাস্টার মশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চন্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাক মানবে, এই রাগ আমার তেমন রাগ নয়। দেখো, আমি এক উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 করলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদার বাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদার বাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। আর যায় কোথা, কেদার বাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঠিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারি একেবারে শটান চম্পট। তখন কেদার বাবুর মনে হলো মাস্টার বাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদার বাবু বললেন, 16, 17, 18, 19, 20। সকলে বলল, এ কি, লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমন ধারে করছেন কেন? কেদার বাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। 30, 31, 32, 33। আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করলো, মশাই, আপনার কি অসুখ করেছে? কোটেজ মশাইকে ডাকতে হবে। কেদার বাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারিদিকে গোলবাল হইচই। তাই শুনে মাস্টার বাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদার বাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে? বলি ডাইনে বাঁয়ে ধুমধাম লাঠি খা। লোকজন তো সব ছুটে পালালো। আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারা দিন বেরোলেন না। আমাদের মজার কবি সুকুমার রায়, যার নাম শুনলেই আমরা বুঝি নিশ্চয়ই কিছু একটা আমরা হাসির, মজার, আনন্দের কিছুটা মুহূর্ত কাটাবো। সেই রকমই রাগের ওষুধ, একটি অসাধারণ মজার গল্প আমরা কিন্তু শুনে নিলাম। বেশ ভালো লাগছে। দিদি, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 2 ছেলে আছে, শাশুড়ি আছেন, কাকা শ্বশুর আছেন। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। অবসর সময় তাহলে কি করা হয়? অবসর সময় আমি, আমার শাড়ির বিজনেস আছে, আচ্ছা। সেটা নিয়ে কিছুটা করি। তার সঙ্গে কিছু ট্রাভেল এজেন্সির ব্যাপারও চলে। তার সঙ্গে আমার হাজবেন্ডের মানে ওই কনস্ট্রাকশন লাইনের বিজনেস আছে, সেখানেতে কিছুটা হেল্প তাকে করি। এই আর কি, টুকটাক আর মিলিয়ে মিশিয়ে। নিজের ভালো লাগার জায়গাটা। হ্যাঁ, নিজের ভালো লাগার জায়গাটা। বাহ। পরেরটা কি শুনছি? পরেরটাও একটা রম্য রচনা। বাহ সেটা হচ্ছে তারাপদ রায়ের লেখা থেকে। বাহ বাহ বাহ। আমাদের কালীঘাটের পাড়ার এক বন্ধু ডাক্তারি চেম্বারে বসে আড্ডা দিচ্ছি। তখন রাত 9:30। শেষ রোগীটিও বিদায় নিয়েছে। হঠাৎ এক তরুণ যুবা চেম্বারে ঢুকে ডাক্তারবাবুকে নমস্কার করে বলল, ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চিকিৎসার জন্য কৃতজ্ঞতা জানাতে এসেছি। আমার বন্ধু ডাক্তারটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চিনতে না পেরে বলল, আপনাকে কি আমি কোনো সময় চিকিৎসা করেছি? যুবকটি বলল, না না না, আমাকে করেনি, আমার মামাকে করেছিলেন। উনি গত পরশু রাতে মারা গেছেন। আমার মামার প্রচুর বিষয় সম্পত্তি আছে এবং আমি ছাড়া আর কেউ নেই।
সেই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। সব ডাক্তারের এরকম কৃতজ্ঞতা পাওয়ার ভাগ্য থাকে না। যেমন এক ডাক্তার তার এক রোগীকে ফোনে বলছেন, খগেনবাবু, চিকিৎসার ফি বাবদ আপনি আমাকে যে চেকটি দিয়েছিলেন সেটি ব্যাংক থেকে ফেরত এসেছে। ও প্রান্ত থেকে ভদ্রলোক নির্বিকার ভাবে বলে গেলেন, আপনি আমার যে বাতের চিকিৎসা করেছিলেন সেই বাতের ব্যথাটিও ফেরত এসেছে। এক রোগী তার রোগ সারছে না দেখে ডাক্তারবাবুকে বলছিলেন, ডাক্তারবাবু, আপনি তো আবার অনেক দিন টাইফয়েডের চিকিৎসা করলেন, সারলো না, আমার নিউমোনিয়া হয়নি তো? ডাক্তারবাবু বললেন, হঠাৎ নিউমোনিয়া হতে যাবে কেন? রোগীটি বলল, আসলে আমাদের অফিসে একজন টাইফয়েডের চিকিৎসা হচ্ছিল, পরে মারা গেলে দেখা গেল তার নিউমোনিয়া হয়েছিল। ডাক্তারবাবু রেগে বললেন, ওসব নিউমোনিয়া টিমোনিয়া বুঝি না, আমি চিকিৎসা করলে টাইফয়েডেই মারা যাবেন, নিউমোনিয়াতে নয়। পরের গল্পটি বিপজ্জনক। এক রোগী অপারেশন টেবিলে শুয়ে তার সার্জনকে বলছে, ডাক্তারবাবু, আমার এই প্রথম অপারেশন, আমার কেমন ভয় ভয় করছে। সার্জন বললেন, আপনি ঠিক আমার মনের কথাটি বললেন, আমারও এটাই প্রথম অপারেশন, আমারও কেমন ভয় ভয় করছে। এর পরের গল্পটি আরো মর্মান্তিক। এক সার্জন অপারেশনের আগে তার রোগীকে বলছেন, এই অপারেশনটি খুব জটিল, 10 জনের মধ্যে 9 জনই মারা যায়, তবে আপনার বাঁচার চান্স 10%, কারণ এর আগে আমার হাতে সব শুদ্ধ 9 জন মারা গেছেন। আরো একটি সুন্দর মজার রম্য রচনা আমরা শুনে নিলাম, আরো শুনবো, গল্প করব, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা নিয়ে। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এসেছি। আপনারা দেখছেন চ্যানেল ফিশার নিবেদিত সকালের জলসা। আবারও চলে আসি দিদির কাছে। দিদি, দর্শক বন্ধুরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে কি শুনবে, আর আমিও না ভীষণ অপেক্ষায় রয়েছি কি শুনবো এবারে। আচ্ছা, এবার সুজান মিঠির একটি লেখা সাহিত্যিক। এটি প্রথমে বলে নিই, এটা আমি প্রতিযোগিতা 2 দিন আগে অংশগ্রহণ করেছিলাম, এখানেতে আমি প্রাইজ পেয়েছিলাম। অপরেন্দ্র ঠাকুর মঞ্চেতে এটা আমি অনুষ্ঠানটা করেওছি আর কি। আমি এটা একবার শোনাচ্ছি সকলকে, কেমন লাগে বলবে। সাহিত্যিক, কলমে সুজান মিঠি। না না, কেউ মাখ নাই, কেউ কিচ্ছুটি দেয় না, আমিও না। ফেলো করি মাখো তেল, মানে লেখা ফেলুন, সঠিক মূল্য আমিও ধরে দেব। প্রকাশক আরো কি কি সব বলে যাচ্ছেন, সাহিত্যিকের কানেই ঢুকছেন, আর নিজের 2 হাতের দিকে তাকাচ্ছেন। যে হাত দিয়ে গল গল করে আগুন বের হয়ে আসতো, যে হাতে থাকতো অসির থেকেও বড় মশি, সেই হাতে এখন দগদগে ঘা, কুষ্ঠ হয়ে খসে পড়তে চাইছে আঙুলগুলো। অসার অবুঝ এখন তারা। সাহিত্যিকের কোনো কথাই যেন শুনতে চায় না আর। প্রকাশক নাক থেকে রুমালটা একটু নামিয়ে বললেন, উপন্যাস দেবেন একখানা? লেখকের সম্বিত ফিরল। বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তবে অগ্রিম যদি কিছু দিয়ে যেতেন। বিনয়বাবু একসময় প্রখ্যাত সাহিত্যিক। তাঁর ঝুলি থেকে বেরিয়েছে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ। পাঠক অপেক্ষা করে থেকেছে বিনয়বাবুর কলমের জন্য। সমৃদ্ধ হয়েছে প্রকাশক। বিনয়বাবু কখনো হিসেব রাখেননি লভ্যাংশের, দান করে গেছেন।
অকৃতদার জীবনে শৃঙ্খলার প্রবেশ করতে দেননি কখনো। গত কয়েক বছর ধরে তাঁর এই অসুখ, নিতান্ত অবহেলায় চিকিৎসাও করা নেই। কেমন যেন নিভে গেছেন মনে মনে। যা কিছু ছিল ভাঙিয়ে খেতে খেতে এখন ফুরিয়ে গেছে সব। তাই প্রকাশকের নম্বরে ফোন করতে আসতে বলেছিলেন। প্রকাশক তাড়া দিলেন। কিছু ভাবলেন বিনয়বাবু? বিনয়বাবু ঘাড় নাড়লেন, সায় দিলেন। প্রকাশক রুমালের আড়াল থেকেই হাসলেন। নোট 3টি রেখে আনন্দে বেরিয়ে এলেন বাইরে। বিনয়বাবুর নতুন উপন্যাস, কি তার কাটতি! পাঠক হুমড়ি খেয়ে পড়ছে, আর নাই আরো চাই। প্রকাশকের মুখে কি হাসি! কিন্তু হঠাৎই তার দপ্তরে উৎকট একজনের উপস্থিতি তাঁকে বড় বিড়ম্বনায় ফেলল। ভদ্রমহিলা বিনয়বাবুর একনিষ্ঠ পাঠক। তাঁর আবদার বিনয়বাবুর সঙ্গে তাঁকে দেখা করিয়ে দিতে হবে প্রকাশককে। বিনিময় তিনি যে কোনো অর্থ মূল্য দিতেও রাজি। প্রকাশক যত বলেন উনি দেখা করার অবস্থায় নেই, তিনি তত বেশি চেপে ধরেন। শেষমেশ প্রকাশক রাজি হন। নাকে রুমালটা আরো জোরে চেপে প্রকাশক বিনয়বাবুর ঘরে ঢোকেন। ভদ্রমীরা চোখে জল। বিনয়বাবু জানেন, আমি আপনার কোনো বই বাদ দিইনি। আমার বিছানায় সব সময় আপনি থাকেন। আপনার সেসব লেখার প্রেমে পড়ে আমি বিনিদ্র রজনী কাটিয়েছি কত রাত। প্রকাশক ভদ্রমহিলার কানে কানে বললেন, আবেগ সামলার ম্যাডাম, ওর কুষ্ঠ হয়েছে, ছোঁয়াছে। ভদ্রমহিলা প্রকাশককে প্রায় ধমকের সুরে বলেন, আপনি থামুন, আমি একজন ডাক্তার, আমি বিনয়বাবুকে সঙ্গে নিয়ে যাব, সুস্থ করব। বিনয়বাবু কোনো কিছুই বলবার মতো অবস্থায় ছিলেন না। অতসী তখনও বলে যাচ্ছিলেন, যিনি এইরকম শারীরিক অবস্থার মধ্যেও চাপার কলির মতো আঙুলের প্রেম কথা রচনা করতে পারেন, তিনি সাহিত্যের ঈশ্বর। আমি সেই ঈশ্বরের সেবা করতে চাই। দীর্ঘ সময় বিনয়বাবু অতসীর বাড়িতে থাকলেন। অতসী তার সেবা যত্ন চিকিৎসা দিয়ে তার প্রিয় সাহিত্যিককে সারিয়ে তুললেন। ততদিনে বিনয়বাবুর মনে রং, হৃদয়ে রক্ত গোলাপ। অবশ্য অতসীও যে তাঁকে ভালোবাসেন এ বিষয়ে তিনি নিশ্চিত। বিনয়বাবু ভাবলেন, একেবারে বিয়ের প্রস্তাবই দেবেন তিনি। যে নারী এমন কঠিন ব্যাধি থেকে তাকে মুক্তি দিলেন, তিনি নিশ্চয়ই তাকে বিয়ে করবেন। অতসীর সামনে বসে বিনয়বাবু বললেন, ভালোবাসি। অতসীর ঠোঁটে হাসি, বললেন, জানি তো, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। বিনয়বাবু স্তম্ভিত। অতসী আরো হাসছেন, বলছেন, আমি আপনার সৃষ্টি ভালোবাসি, তাই তো আপনাকে সুস্থ করে তুললাম। বিনয়বাবু নির্বাক। অতসী বললেন, লিখুন বিনয়বাবু, লিখুন। আপনার সৃষ্টি আমার সারা হৃদয়ে ছুঁয়ে থাকবে আজীবন। বিনয়বাবু সুস্থ হয়েছেন, তার ভাঙা ঘরে ফিরে এসেছেন। প্রকাশক ঘিরে ধরেছেন তাকে পুনরায়। ও মশাই, প্রেম তো অনেক হলো, এবার একটা বিরহ। আরে ও মশাই, শুনছেন? আপনি তো বিরহে পুড়েছেন শুনলাম। তাহলে লেখা তো নিশ্চয়ই জম্পেশ হবে, কি বলুন? আরে ও মশাই, শুনছেন? এই লেখাটা শুনে আরো একটা অন্য স্বাদ পেলাম। সত্যি প্রতিটা আপনি যে বলছেন, কোনোটার সাথে কোনোটার মিল নেই, অথচ কি সুন্দর। এটা চয়েস করা ভীষণ সুন্দর হয়েছে, একঘেয়েমিটা নেই। এটাই আসলে বলবো। গল্প পাঠটা আমার খুব ভালো লাগে। তার মধ্যে অনেক রকম ভ্যারিয়েশন থাকে একদম, আমার মনে একদম, হয়, একদম। এবং গলার দর্শক টোনগুলো শুনবে। এবং হ্যাঁ। দর্শককে শোনাতে পারবো, এবং সেটা যেন দর্শকের আর কি বোধগম্য হয়, একদম। মনের মধ্যে যায়, সেটাও তো ভাবনা চিন্তা আপনার করতে আছে। হবে। যে আমি বলে গেলাম, কেউ একদম শুনলো কেউ না। শুনলো না, সেটা বড় কষ্টকর। হ্যাঁ, সেটা হ্যাঁ। দিদি, পরে কি শোনাচ্ছেন? পরে একটি আমার শেষ কবিতা বলতে পারো, কবিতা কোলাজ, তাসলিমা নাসরিনের নির্বাচিত অংশ, মা। বাহ। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চৌকি পেতে বসো, কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, এতদিনে জানলাম মা বড় ধন। আমার একটি মা ছিল,
চমৎকার দেখতে একটি মা আমার ছিল। মা আমাদের খাওয়াতো, শোয়াতো, ঘুম পাড়াতো, গায়ে কোনো ধুলো লাগতে দিত না, পিঁপড়ে উঠতে দিত না। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে মা আমাদের ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বেশি নেপথ্য ছাড়েনি। যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন। আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি তার সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাতে গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে কোনো সুখ নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। মার দুঃখগুলোর উপর গোলাপ জল ছিটিয়ে দেবার ইচ্ছে ছিল, যেন ইচ্ছেগুলো সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও। ইচ্ছে ছিল বেড়াতে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্রের জলে কেউ জানবে না, ভাসিয়ে দেব একদিন। খড়কুটোর মতো, কচুরি পানার মতো, মরা সাপের মতো দুঃখগুলো ভাসতে ভাসতে চলে যাবে কোচবিহারের দিকে। ইচ্ছে ছিল তুলে নিয়ে গিয়ে কোথাও যে পুঁতে রাখবো, অথবা ছেঁড়া পুঁতির মালার মতো ছুঁড়ব রেল লাইনে, বাস ছাড়ে, পচা পুকুরে। হলো কই, মাঝে ঘুমিয়ে আছেন। সত্যি আরো একটি অসাধারণ লেখা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। চ্যানেল ভিশনের পর্দায় এসে আপনার কেমন লাগলো? ভীষণ একটা আনন্দ, তৃপ্তি, একটা অন্যরকম ভালো লাগা। আমার তো ভীষণ ভালো লাগলো। আশা করি দর্শক বন্ধুদেরও আজকের অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগবে। দিদির হাতে আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে সম্মাননা পত্র রইল মেয়েদের। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার। সবিতাস বিউটি ওয়ার্ল্ড থেকে রইল আরো একটি গিফট ভাউচার। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রইল স্মারকটি এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে রইল ক্যালেন্ডার। ভালো থাকবেন দিদি, এভাবেই সাহিত্যের সাথে থাকবেন, পাশে থাকবেন। অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসা। ইচ্ছে করছিল আরো কিছু শুনতে, কিন্তু সময়ের বাঁধনে আমরা সকলেই বাধিত। তাই আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন।